বেড়াতে এসে বিয়ে হয়ে গেল নিতুর। এখন সে বাসর ঘরে ঘোমটা দিয়ে বসে আছে। যার সাথে তার বিয়ে হয়েছে সেই মানুষটাকে এখনো চোখের দেখাই দেখেনি সে। এর মধ্যে নিতুর শাশুড়ি মা 2 গ্লাস গরম দুধ নিয়ে এসেছেন। আস্তে করে নিতুর কাছে বসে বলছেন, শোনো মা, মেয়েদের জীবনে স্বামী হচ্ছে সৃষ্টিকর্তার দেওয়া অন্যতম একটি নিয়ামত। আমাদের উচিত সেই নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করা। স্বামীর ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে প্রতিনিয়ত তার কাছে তার মঙ্গল কামনা করা, স্বামীকে ভালোবাসা, কোনো অবস্থাতেই তাকে কষ্ট না দেওয়া। আশা করি তোমার স্বামী কষ্ট পাবে এমন কোনো কাজ তুমি করবে না। কথাগুলো বলে তিনি বেরিয়ে গেছেন। ভ্যাপসা গরমে নিতুর গা থেকে দরদর করে ঘাম ঝরছে। মাথার উপর ঝড়ের বেগে ফ্যান ঘুরলেও কাজ হচ্ছে না। পরনের ভারী শাড়ি আর গহনার ফলে আরও বেশি গরম লাগছে তার। নিতু আস্তে করে নেমে গিয়ে দরজা লাগিয়ে এসে ভারী শাড়ির আঁচল গা থেকে নামিয়ে রাখলো। এবার একটু শান্তি লাগছে, কিন্তু এভাবে বেশিক্ষণ বসে থাকা যাবে না। জাফর এলেই দরজা খুলে দিতে হবে। নিতু 25 পেরিয়ে 26 বছরে পা দিয়েছে মাত্র। এখনই ঘর সংসার করার ইচ্ছে ছিল না তার। ব্যাপারটা সবাই জানতেন, আর জানতেন বলেই বাবা মা আজ বেড়ানোর কথা বলে নিতুর বিয়ে দিয়ে দিলেন। যদিও নিতু খুব কান্নাকাটি করছে, এতে লাভ হয়নি, কারণ তার বিয়ে অনেক আগে থেকেই ঠিক করা হয়েছিল। তখন তার বয়স মাত্র 1 মাস। থাকছে এসব কথা। নিতু কোনোদিন ভাবতেও পারেনি যে এত কাল আগে বিয়ে দেওয়া প্রতিশ্রুতির জন্য বাবা তার জীবনে এমন 12টা বাজিয়ে দেবেন। জানলে সে কোনোদিনই বাবার মিষ্টি কথায় এখানে চলে আসতো না। বাবা যখন বেশি বেশি কেনাকাটা করছিলেন আর সব আবদার এক কথাই মেনে নিচ্ছিলেন, তখনই বোঝা উচিত ছিল। কিন্তু নিতু আসতো একটা বুদ্ধু না হলে কেউ এমন পাতা ফাঁদে পা দেয়? চেনা নেই, জানা নেই, দেখা অবধি হয়নি কোনোদিন, এমন মানুষের সাথে বিয়ে হয়ে গেল তার। এখন যদি লোকটা খুব বেশি খাটো হয়, যদি কাকের মতন কালো হয়, কিংবা যদি লোকটার বড় একটা ভুঁড়ি থাকে, তখন কি হবে? চিন্তায় আরও বেশি ঘামতে শুরু করেছে নিতু। এবার ঠোঁট বাঁকিয়ে পুরো শাড়িটাই আলগা করে রাখলো সে। গ্রীষ্মের মাঝামাঝি সময়ে এত গরম পড়া অস্বাভাবিক কিছু নয়, তবে নিতুর এত পরিমাণ ঘামা মোটেও স্বাভাবিক হতে পারে না। এমন সময় সে একেবারেই ঘামেনি এমনটা নয়, কদাচিৎ ঘেমেছে, তবে আজ তা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু এর কারণ কি? অতিরিক্ত চিন্তা? মানুষ কোনো কিছু নিয়ে বেশি চিন্তা ভাবনা করলে এভাবে ঘামে কি? কি জানি। নিতু আপাতত ওর একটাই ভাবনা, যার সাথে তার বিয়ে হলো সেই লোকটা কেমন হবে? দেখতে ভালো হবে তো? তার আচরণ মার্জিত হবে তো? আচ্ছা, ওরা এমন আড়ালে আড়ালে বিয়েটা সেরে ফেললো কেন? বিয়ের আগে একটিবারও কেন জাফরকে সামনে আনা হলো না? কী কারণে শাশুড়ি মা এত সব কথা শিখিয়ে গেলেন? ইজ দেয়ার এনি প্রবলেম? বিড়বিড় করে বলে উঠল নিতু। এখন কেমন যেন একটু হাঁসফাঁস লাগছে তার। বিয়েটা সত্যি হয়েছে তো? জাফর নামে কোনো মানুষ সত্যি সত্যি আছে তো, নাকি নেই? থাকলে এত রাত অবধি বাইরে কেন? ঘরে নতুন বউ রেখে বন্ধুদের সাথে আড্ডা মারবে না নিশ্চয়ই? তাহলে নিতুর খুব খিদে পেয়েছে। সেই কখন খাওয়া হয়েছিল মনেই নেই। এখানে আসার পর থেকেই তো বিয়ের তোড়জোড় শুরু। সবাই খাবার পেলেও নিতুর কপালে কিচ্ছু জোটেনি। খিদেই পেট চোঁচো করছে, আর ভালো লাগছে না। নিতু অতিশয় ক্লান্ত। চোখ দুটো একবার বন্ধ করে আবারও খুলতেই টেবিলের ওপর রাখা দুধের গ্লাস চোখে পড়ল। সঙ্গে সঙ্গে যেন পেটের খিদে দ্বিগুণ বেড়ে গেল। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে একটি লোভী হাত বাড়িয়ে দিল গ্লাসটার দিকে। এক চুমুকে পুরোটা দুধ শেষ করে গ্লাস রাখতে গিয়ে অপরটিতে নজর পড়ল তার। সেটা জাফরের জন্য বরাদ্দ জেনেও তার লোভ হলো। এক গ্লাসে পেট ভরেনি। এ ঘরে পানিও নেই যে খেয়ে তৃপ্তি মেটাবে, সুতরাং বাকি দুধটাও সাবার করে দিল সে। তারপর লম্বা হাই তুলে ঘড়ির দিকে তাকালো। দূরের দেওয়ালে ডিম্বাকৃতির ঘড়ি ঝুলছে। 1:17 মিনিট। নিতুর বিরক্ত লাগলো খুব। এ কেমন মানুষকে বিয়ে করেছে সে? ঘরে নতুন বউ রেখে এত রাত অবধি বাইরে বসে আছে। ধুর! এদিকে চোখে ঘুম জড়িয়ে আসছে তার। ঘুমিয়ে পড়ার পরে সে ডাকাডাকি করলে দরজা খুলে দেবে না সে? কিছুতেই না। এই তার এক সিদ্ধান্ত। সে বড়জোর আরো 10 মিনিট অপেক্ষা করবে। এর মধ্যে যদি জাফর না আসে, তাহলে আজ রাতে আর নিতুকে পাবে না। তুলকালাম কাণ্ড ঘটিয়ে দিলেও না।
শাড়ি ছাড়াও ভারী লাগছিল। নিতু সব গয়না খুলে রেখে আলমারিতে হামলা চালিয়ে কয়েকটি টি শার্ট, জিন্স, ফতুয়া আর লুঙ্গি ব্যতীত কিছুই পেল না। সালোয়ার কামিজ জাতীয় কিছু পেলে ভালো হতো, কিন্তু তা যখন পাওয়া যায়নি তখন গোল গলার গেঞ্জি আর জিন্স দিয়ে কাজ চালিয়ে নিতে হলো। জিন্স এবং গেঞ্জি দুটোই খুব আঁটোসাঁটো হয়ে গায়ের সাথে মিশে গেছে, মনে হচ্ছে কেউ শক্ত করে চেপে ধরে আছে। এই আর এক ঝামেলা, কিন্তু কিছু করানো নেই। এগুলো খুলে ফেলতে চাইলে আবারও ভারী সারি গয়না পেঁচাতে হবে। তা ভাবতেই গা ঝাড়া দিয়ে ওঠে। 10 মিনিট পেরিয়ে যাওয়ার আগেই দরজায় আওয়াজ হলো। কে? জিজ্ঞেস করতেই দরজার ওপাশ থেকে একটা মিহি পুরুষালী কণ্ঠ ভেসে এলো। আমি, জাফর। এতক্ষণে নবাবের আসার সময় হয়েছে, এই ভেবে মুখ বাঁকিয়ে দরজা খুলল নিতু। তার সামনে এক অসাধারণ পুরুষ দাঁড়িয়ে। অসাধারণ এই জন্যই যে আজ অবধি কোনো ছেলেকে পাত্তা না দেওয়া নিতু আজ হাঁ করে তাকিয়ে আছে। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি এতটাই সুদর্শন যে মনে মনে বলে উঠল, এতদিন তুই কই ছিলি? কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। একটু আগে তার গা থেকে ঘাম ঝরছিল, এখন কিছুটা সময়ের ব্যবধানে ঘামের নোনা জল শুভ্র শীতল পরশ দিচ্ছে গায়ে। জাফরের পরনে একটা কালো পাঞ্জাবি, চোখে কালো সানগ্লাস, মাথায় পরিপাটি কালো কুচকুচে চুল, মুখ ভর্তি কালো কালো দাড়ি, আর গায়ের রং দিনের মতন উজ্জ্বল। নিতুও ততটা ফর্সা নয় যতটা জাফর। তাহলে লোকটা এতদিন সামনে আসেনি কেন? আমার হাতটা ধরুন, বলে ডান হাত এগিয়ে দিল জাফর। নিতু আলতো করে 2 হাত দিয়ে জাফরের হাত ধরল। তারা দুজনে একসঙ্গে বিছানা পর্যন্ত গেল। এতদূর পর্যন্ত ঠিক ছিল, কিন্তু জাফর যখন বলল, শাড়িতে আপনাকে বেশ মানিয়েছে, তখন নিতু বিচলিত হয়ে পড়ল। বলল, আমি তো আপনার গেঞ্জি পরে আছি। ও, বলে চুপ করলো জাফর। নিতু উসখুস করছিল। জাফর কি মজা করে বলেছে কথাটা? তার কি হাসা উচিত ছিল? এবার নিতু ইতস্তত হয়ে বলল, আপনি তো জানেন আমার পরনে শাড়ি নেই, তবুও কেন এমনটা বললেন? ফান করে কি? জাফর বিনীত হাসল। না, ফান করে নয়, আসলে আমি দেখতে পাই না তো তাই। নিতু এবার আঁতকে ওঠার পালা, এবং সে উঠল। জাফর দেখতে পায় না মানে? এই জন্যই কি এমন আড়ালে আড়ালে বিয়েটা সেরে ফেলা হয়েছে? এক মুহূর্তে নিতুর ভিতর শুকিয়ে গেছে, বুক কাঁপতে শুরু করেছে। সে ভীষণ বিচলিত হয়ে বলল, আপনি দেখতে পান না মানে? জাফর খুব স্বাভাবিকভাবে বলল, মানে আমি অন্ধ, বলে চোখের সানগ্লাস খুলে টেবিলের ওপর রাখল। নিতু হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সত্যি কি তার স্বামী অন্ধ? সারা জীবন অন্ধ লোকের ঘর করবে সে? আপনি এখানে? ভেজা তুলোর মতন মিঙে গেছে নিতু। ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে আছে সে। কয়েক ফোঁটা অশ্রু জমে দু চোখ কেমন ঝাপসা হয়ে এসেছে। বিধ্বস্ত মন নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে আনমনে কেঁপে কেঁপে উঠছিল সে। জাফর এগিয়ে এসে তার পাশে দাঁড়িয়েছে। অন্ধ হোক, তাও এই লোকটাই আজ থেকে তার স্বামী, তার বর, তার সব, যা মানসিকভাবে পীড়া দিচ্ছে খুব। জাফর মাতাল কিংবা অত্যাচারী হলেও বোধহয় নিতুর অতটা খারাপ লাগতো না, কিন্তু অন্ধ কথাটা বারবার কাঁপিয়ে তুলছিল তাকে। সদ্য বিবাহিতা নিতু যে একটু আগেও নিজের অনাগত সুখকর মুহূর্তের কথা ভেবে শিউরে উঠেছিল, কিছুটা সময়ের ব্যবধানে তার পুরো ভাবনাটাই ভাটা পড়েছে। এখন শুধুই হতাশা আর তীব্র হাহাকার। কেন এমন হলো? কেন তার সাথেই হলো? কি কারণে? জাফর আরও একটু কাজ ঘেঁষে দাঁড়িয়েছে। নিতু নীরব, নিস্তব্ধ। এরই মধ্যে এক পশলা কোমল হাওয়া ছুঁয়ে গেল তাদের। জাফর থমথমে গলায় বলে উঠল, আপনি কাঁদছেন, রাইট? উত্তরের অপেক্ষা না করে আবারও বলতে শুরু করলো, আজ পর্যন্ত আমার জন্য কেউ কাঁদেনি জানেন। আজ কেউ একজন কাঁদছে, তাও আমার জন্য। আমার খুব ভালো লাগছে। অবশেষে নিজের আপন কাউকে পেলাম, এটাই আমার জন্য ঢের। একটু থেমে বলল, আপনার নিশ্চয়ই একটা অন্ধ লোকের সাথে ঘর সংসার করতে ভালো লাগবে না। নিতু ইতস্ততভাবে প্রতিবাদ জানাতে যাচ্ছিল, শেষ অবধি জানালো না। একজনের মন রাখার জন্য মিথ্যে বলে লাভ কি? এর চেয়ে কঠিন সত্যটাই সে জানুক। জাফর নিচু আওয়াজে বলে চলল, আমাদের সম্পর্ক এখন বৈধ। এখন থেকে আমরা যা করব তাই বৈধ। তাই আমি বলছিলাম কি, একটা অন্ধ লোকের সাথে বাসর করতে যেহেতু আপনার যথেষ্ট আপত্তি আছে, সেহেতু আমরা বাসরের কথা ভুলে যাই। আমরা বরং শুরু থেকে শুরু করি। প্রথমে ডেটে যাব, কথা হবে, ভাব বিনিময় হবে, তারপর একদিন আমি প্রপোজ করব। আপনি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলে
তবেই আমরা ঘর সংসার বাসব এসব নিয়ে ভাববো। কি বলেন? নিতু কোনো রকম জবাব না দিয়ে নীরবে সরে গেল। জাফর একা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়বিড় করছে। তাহলে এই কথাই রইল, আজকে আমাদের ফার্স্ট ডেটে শুরু হবে 2 কাপ কফি দিয়ে। আপনি কফি বানাতে পারেন তো? প্রশ্ন করে খানিক নিশ্চুপ দাঁড়িয়ে রইল জাফর। নিতু ঘরে এসে মাথা নিচু করে বিছানায় পা দুলিয়ে বসে আছে। তার চোখের কোণে জল, বুকের ভিতর একটা অতি সরু চিনচিনে ব্যথা। এদিকে জাফর বলে চলেছে, আপনি না পারলে অসুবিধা নেই, আমি অন্ধ হলেও খুব ভালো কফি বানাতে পারি। রসিকতায় একটু হাসলো না নিতু। জাফর ব্যালকনিতে দাঁড়িয়ে হাত নাড়াতে নাড়াতে বলল, কোথায় আপনি? চলে গেলেন নাকি? বলতে বলতে এগিয়েই আসছিল, তখনই ফুলের টবে পা লেগে হোঁচটকে পড়ে গেল। মাথাটা একেবারে দেওয়ালের কোণে লেগেছে। জাফর আর্তনাদ করে মাথায় হাত দিয়ে কোনো মতে উঠে দাঁড়িয়ে বলল, কিছু হয়নি, আই এম ফাইন। তার চোখে মুখে বিচলিত হাসি, অথচ আঘাতপ্রাপ্ত স্থান অর্থাৎ মাথা থেকে গলগল করে রক্ত বেরোচ্ছে। তাজা লাল রক্তে হাত ভরে যাচ্ছে তার। কয়েক ফোঁটা মেঝেতেও পড়েছে। সেই রক্ত বৈদ্যুতিক আলোয় চিকচিক করছে। মিনিট 20 পর 2 কাপ কফি নিয়ে ফিরে এসেছে জাফর। তার মাথায় এলোমেলোভাবে ব্যান্ডেজ করা। দেখেই বোঝা যাচ্ছে সে নিজেই ব্যান্ডেজটা করেছে। তার কানের কাছে এখনো একদলা চিটচিটে রক্ত লেগে আছে। নিতু দৃষ্টি নিচু করল। জাফর ট্রে নামিয়ে রেখে বলল, ট্রাই ইট, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কফি ইন দিস হোল ওয়ার্ল্ড, আই সোয়ার। খানিক চুপ থেকে বলল, যদিও নিজের ঢোল নিজে পেটানো ঠিক না, সত্যি বলতে এটা আমার কথা না, মানুষের কথা। আজ অবধি যারা আমার হাতে কফি খেয়েছে সবাই এই এক কথাই বলেছে, আমার হাতের কফি নাকি তুলনা হয় না। প্লিজ হ্যাভ ফর মি। আগ্রহ ভরে সামনের দিকে ঝুঁকে বসলো জাফর। নিতু কফির মগে চুমুক দিয়ে আবার ট্রেতে রেখে দিল। দিস ইজ আওয়ার ফার্স্ট ডেট, সো আই ওয়ান্ট টু গিভ ইউ সামথিং। নিতু জবাব দেয়নি, মাথা নিচু করে বসে আছে। জাফর পকেটে হাতড়ে একটি কলম বের করে এগিয়ে দিল। নিন, একটি অতি সাধারণ কলম। আপনি এখন ভাবছেন প্রথম ডেটে আর কিছু না দিয়ে পুরনো কলম দিলাম কেন? এটার উত্তর আমি দেব না। যখন আমার ব্যাপারে পুরোপুরি জেনে যাবেন তখন নিজে থেকেই বুঝতে পারবেন এই কলম আমি কেন দিয়েছি। বলতে বলতে বিছানার ওপর কলমটা রেখে দিল জাফর। নিতু একবার সেটার দিকে তাকিয়ে আবারও চোখ ফিরিয়ে নিয়েছে। কফিটা কেমন ছিল? দারুণ, রাইট? এতক্ষণ চুপ থাকার পর নিতু এবার ফনা তোলা সাপের মতন ফোঁস করে উঠল। জঘন্য ছিল, এরকম বাজে কফি আমি জীবনে খাইনি। বলি মুখ কালো করে একরকম ফুঁসতে ফুঁসতে উঠে গেল নিতু। জাফর সঙ্গে সঙ্গে দ্বিতীয় মগটি হাতে তুলে নিয়ে আবার নামিয়ে রাখলো। নিতু যে মগ থেকে কফি খেয়েছে সেটাতে চুমুক দিল। ঢোক গিলতেই অস্বস্তিতে ডুবে গেল সে। ধুর, ভুল করে চিনির বদলে লবণ দিয়ে ফেলেছে। এই মুহূর্তে জাফরের মরে যেতে ইচ্ছে করছে। নিজের মুখে এতগুলো সুনাম করার পর এমনটা একটা কাণ্ড ঘটে গেল। নিতু কি ভেবেছে কে জানে। খুব ভোরে তখনও কেউ জেগে ওঠেনি। কাউকে না জানিয়ে চুপি সারে বেরিয়ে এসেছে নিতু। আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে ইচ্ছে করছিল না তার। বাড়িটাতে এবং বাড়ির মানুষগুলোর প্রতি যে পরিমাণ ঘৃণা জন্মেছে সেটা এক জীবনে ফোরাবার নয়। ওদের কথা ভাবতেই ঘেন্নায় গা জ্বলে যাচ্ছে নিতুর। কি করে পারলো ওরা? কি করে পারলো নিজেদের অন্ধ ছেলের জন্য অন্য একটি মেয়ের জীবন নষ্ট করে দিতে? কি করে পারলো নিজের স্বার্থের জন্য অন্য একটি মেয়েকে ব্যবহার করতে? আর জাফর, সেও কি কম? নিজে অন্ধ হয়েও সেটা আড়াল করে বিয়ের কাজ সেরে ফেললো। তার আগে একটিবারও জানতেও চাইলো না কোনে রাজি কিনা। একটিবার খোঁজও নিল না কোনে তার ব্যাপারে জানে কিনা। সবকিছু আড়াল করে বিয়েটা সেরে ফেললো। একেবারে বাসর ঘরে উদয় হলো গিয়ে। তার কি একটুও লজ্জা শরম থাকা উচিত ছিল না? একটুও না? অতটা নির্লজ্জ কেউ হয়? ক্ষোভে ফুঁসে উঠেছিল নিতু। বাসে চড়ে বাসায় পৌঁছাতে বেলা হয়ে গিয়েছিল। তাকে দেখে মায়ের চোখ গোল। তিনি এগিয়ে এসে কিছু বলার আগেই নিতু নিজের ঘরে ছুটে গিয়ে দুম করে দরজা বন্ধ করে দিল। বিকেলে দরজা খুলল সে। মা তখন কাছে এসে বসেছেন। তিনি বিস্ময়ে নিতুর মুখের দিকে তাকিয়ে থাকলেও কিছু বলছে না। নিতু বলল প্রথমে, কিভাবে পারলে আমার এত বড় সর্বনাশ করতে? তোমরা মা বাবা না শত্রু? কেন আমার জীবনটা নরকে পরিণত করলে বলতে পারো? আমি কি এমন পাপ করেছিলাম বলো? তুই কি কাউকে না বলে পালিয়ে এসেছিস? নিচু গলায় জিজ্ঞেস করলো মা। একটা অন্ধ লোকের হাতে তুলে দিয়ে এসেছো ভেবেছো এবার বোঝা কাঁধ থেকে নেমেছে?
এবার অন্ধ লোকের ঘর করুক, বাচ্চা কাচ্চা পয়দা করুক, ঘর সামলাক, আর আমরা একটু হাঁপ ছেড়ে বাঁচি, এই ভেবেছিলে তোমরা না? বিমর্ষ কণ্ঠে বলল নিতু। মা আহত চোখে চেয়ে ঢোক গিলে বলল, কেন ভুল বুঝছিস আমাদের? কটা দিন ছেলেটার সাথে থাকতিস, একবার দেখিয়ে এমন মন্তব্য করছিস? তোর মনে আছে একদিন তুই নিজেই আমাকে একটি বিখ্যাত প্রবাদের কথা বলেছিলি বইয়ের কভার না দেখে যেন বইয়ের মান আন্দাজ না করি। আমার পরিষ্কার মনে আছে তুই এইরকমই কিছু একটা বলেছিলি না? এটা আমার জীবনের প্রশ্ন মা। তুমি একটা প্রবাদ শুনে আমার জীবনটাই ধ্বংসের পথে ঠেলে দিতে পারলে? কি বলতে চাইছিস? জাফর ধ্বংস? আমরা জাফরের সাথে তোর বিয়ে দিয়ে তোর জীবন ধ্বংস করেছি? নয়তো কি? মা একটু চুপ করে রইলেন। হঠাৎ বলে উঠলেন, বিখ্যাত স্ক্রিন রাইটার জাহাদ আলমের নাম শুনেছিস? জেইনি সিরিজের লেখক। বলে কপাল কুঁচকে তাকালো নিতু। হ্যাঁ, তাকেই দেখেছিস কোনোদিন? সিরিজ পুরোটা দেখেছি, কিন্তু লেখককে দেখিনি। দেখতে চাস? বলে বুক ভরে নিঃশ্বাস নিলেন মা। যদি চাই তাহলে ফিরে যা তোর শ্বশুর বাড়ি, গিয়ে দেখ বিখ্যাত স্ক্রিন রাইটার জাহাদ আলম তোর জন্য অপেক্ষা করে বসে আছে। তার ডাক নাম জাফর। বলে হনহন করে বেরিয়ে গেলেন মা। নিতু হতবম্ব হয়ে বসে আছে। জাফর সেই বিখ্যাত স্ক্রিন রাইটার যার লেখা সিরিজে প্রায় সময় ডুবে থাকতো নিতু। কিন্তু সেই বিখ্যাত লোকটা এমন মজা করলো কেন তার সাথে? নিতু যে চলে আসার আগে চিরকুটে লিখে এসেছে, এই ধোকাবাজ পরিবার ছেড়ে চিরতরে চলে যাচ্ছি। জাফর শুধু অন্ধ নয়, ধোকাবাজও। তাকে আমি কোনোদিন স্বামী হিসাবে মেনে নিতে পারবো না। এবার কি হবে ভাবতেই ভেতরটা ধক করে উঠল তার। কালকেই বিয়ে হলো আর আজই ডিভোর্সের দিকে গড়াচ্ছে। কিন্তু বুকে উথাল পাতাল ঢেউ নিয়ে মায়ের খুঁজে ছুটে গেল নিতু। এ ঘর ও ঘর খুঁজতে খুঁজতে লিভিং রুমে যেতেই সোফায় চোখ আটকে গেল তার। সেখানে মাথা নিচু করে বসে আছে জাফর। নিতু চট করে নড়তে পারল না। মনে হলো হুট করে সে পাথরে পরিণত হয়েছে। দেহটা জমে গেছে একদম। শুধু হৃৎপিণ্ডটা চলছে, খুব জোরে চলছে। ধুকপুক আওয়াজ দিচ্ছে খুব। জাফর লোকটা পাজি আছে, না হলে নতুন বউয়ের সাথে কেউ এমন মিথ্যা অভিনয় করতে পারে? তবে মানুষটা অভিনয় জানে বলতে হয়। সে যে অন্ধ সেটা তার হাবভাব থেকে বোঝার উপায় ছিল না। ব্যাপারটা বুঝতে পেরে অস্বস্তিতে বুক ভরে আসছে নিতুর। এখন জাফরের সামনে গিয়ে দাঁড়াতে সংকোচ বোধ হচ্ছে খুব। জাফর সোফার ওপর হাত গুটিয়ে বসে আছে, এদিক ওদিক তাকাচ্ছে না। উল্টো পাশের ফাঁকা সোফায় চোখ আটকে আছে তার। নিতুর একটু সন্দেহ হলো, লোকটা এখনো অন্ধের অভিনয় করছে। সে হয়তো জানে না নিতু তার ব্যাপারে সবকিছু জেনে গেছে, তাই আগের মতন অভিনয় করে যাচ্ছে। নিতু দরজার কাছে দাঁড়িয়েছিল। হঠাৎ কি যেন মনে পড়তেই হনহন করে ছুটে গেল। মিনিট 2 পর নিতু যখন ফিরে এসেছে, তখন তার হাতে একটা ক্রিকেট বল। সেটা জাফরকে লক্ষ্য করে ছুঁড়বে বলেই নিয়ে এসছে। নিতুর ধারণা বল ছুঁড়ে দিতেই জাফর খপ করে বলটা ধরে ফেলবে। ঠিক তখন সামনে যাবে সে, গিয়ে বলবে, কি মিস্টার, আপনি না অন্ধ? তাহলে বলটা ক্যাচ করলেন কিভাবে? জাফরের চোখ বরাবর নিশানা করেছিল নিতু। সে তখনও জানতো বলটা শরীর স্পর্শ করার আগেই জাফর লুফে নেবে, কিন্তু সেরকমটা হলো না। সদ্য কিনে আনা ক্রিকেট বলটা খুব জোরে ছুটে গিয়ে জাফরের নাক বরাবর আঘাত করতেই জাফর আর্তনাদ করে উঠল। এক হাতে নাক চেপে অন্য হাত নেড়ে চারপাশ আন্দাজ করার চেষ্টা করতে লাগলো। ততক্ষণে নিতুর ভিতর শুকিয়ে গেছে। এ কি করলো সে? কেন শুধু শুধু এমনটা করতে গেল? অপরাধ বোধে মরে যেতে ইচ্ছে করছিল তার। শেষে গুটি গুটি পায়ে জাফরের সামনে উপস্থিত হয়ে রিনরিনে গলায় বললেন, আপনি চাইলেই তো বলটা লুফে নিতে পারতেন। কি দরকার ছিল এত অ্যাক্টিং করার? নিতুর গলা শুনতে পেয়ে জাফর বিচলিত হয়ে পড়ল। মুহূর্তেই বিচলিত হাসি হেসে ব্যস্ত হয়ে দাঁড়াতে দাঁড়াতে বলল, দেখতে পেলে অবশ্যই লুফে নিতাম। বলের গতির আওয়াজ শুনে লুফে নেওয়ার মতন ক্যাপাসিটি আমার নেই। আমি আপনার ব্যাপারে সব জেনে গেছি। বলে আর চোখে জাফরের দিকে চোখ বরাবর তাকিয়ে আবারও দৃষ্টি নিচু করে ফেলল নিতু। জাফর শূন্য দৃষ্টিতে চেয়ে আছে, কিন্তু কোনো দিকে খেয়াল করছে না। সেই খোশ গলায় বলল, কি জেনেছেন? আপনি বিখ্যাত রাইটার জাহাদ আলম। জাফর নিঃশব্দে হাসছে। নিতু কোমল কণ্ঠে বলল, অন্ধের অ্যাক্টিং না করলেও পারতেন। এর চেয়ে বাসর রাতে আপনার আসল পরিচয় জানতে পারলে আমি খুব বেশি খুশি হতাম, আরও বেশি সারপ্রাইজড হয়ে যেতাম। অন্ধের অ্যাক্টিং? বলে মাথা নিচু করলো জাফর। লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, একজন অন্ধ লোক অন্ধের অ্যাক্টিং করতে যাবে কেন?
নিতু বিচলিত হয়ে বললেন, এবার তো আমি সব জেনে গেছি, এখন এমন অভিনয় করার মানে কি? বিয়ের একটা দিন কেটে গেল, আপনি এখনো অবধি আমার দিকে তাকাননি। এটা কি আমার ভালো লাগবে বলুন? জাফর বিমর্ষ হাসল। চোখ দিয়ে দেখার সাধ্য আমার নেই, তবে মনের চোখে এখন আমি আপনাকেই দেখছি, শুধু চোখের দেখাই দেখতে পাচ্ছি না। নিতু এবার বিরক্ত হচ্ছিল। এত অভিনয়ের মানে হয়? কেন লোকটা এমন করছে? নিতু একটু আহ্লাদ করে বলল, এবার যদি আমার দিকে না তাকান তাহলে আমি সত্যি সত্যি আপনার চোখ দুটো অন্ধ করে ফেলবো। জাফর মাথা নিচু করে ফেলল, বলল, আমি বুঝতে পারছি না কেন আপনি আমার কথাটা মানতে পারছেন না। আমি যে সত্যিই অন্ধ সেটা কিভাবে প্রমাণ করি বলুন? নিতু ঢোক গিলে বলল, আপনি বিখ্যাত স্ক্রিন রাইটার জাহাদ আলম নন? বিখ্যাত কিনা জানি না, তবে আমি স্ক্রিন রাইটার জাহাদ আলম। তারপরও বলবেন আপনি অন্ধ? এখন নিশ্চয়ই বলবেন না আপনি অন্ধ হয়েও এসব করে ফেলেছেন। জাফর হেসে ফেলল, হো এই ব্যাপার, এজন্য আপনি ভেবেছেন আমি অন্ধ নই? নয়তো, বলে বিস্ময়ে জাফরের দিকে তাকিয়ে রইল নিতু। আমি জন্মান্ধ নই। জেইনি সিরিজ লিখে শেষ করার পর হলো অ্যাক্সিডেন্ট। শহরে গন্ডগোল চলছিল, রাজনৈতিক দাঙ্গা। আমি মূলত এইসব বিষয় নিয়েই পরবর্তী লেখাটা লিখতে চাইছিলাম, তাই সরাসরি চলে গেলাম সেখানে। এক পক্ষ এদিক দিয়ে ধাওয়া দিল, অপর পক্ষ পালিয়ে গিয়ে কিছুক্ষণ পর দ্বিগুণ দলবল নিয়ে তেড়ে আসছে। অনেক মানুষ ছিল, গাদাগাদি ভিড়। আমি ভিড়ে মিশে গিয়েছিলাম যাতে সব ঠিকঠাক চোখের সামনে থেকে দেখতে পারি। হঠাৎ পুলিশ রাবার বুলেট ছুঁড়তে শুরু করলো, সাথে টিয়ার সেল, লাঠিচার্জ, এসব তো আছেই। ধোঁয়ায় অন্ধকার ছিল চারপাশ। তখন টিয়ার সেলের জন্য আমার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা জানি না, শুধু জানি হঠাৎ চোখ দুটোই ভীষণ যন্ত্রণা শুরু হওয়ায় আমি চোখে হাত দিয়ে মাটিতে পড়ে গিয়েছিলাম। তখন কত লোকে যে আমার গায়ের ওপর দিয়ে হেঁটে চলে গেছে, মানুষের লাথি খেতে খেতে অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান ফিরে দেখি আমি হসপিটালে। তখনও আমার চোখ দুটো পুরোপুরি নষ্ট হয়নি, ট্রিটমেন্ট চলছিল কদিন। ভেবেছিলাম ঠিক হয়ে যাবে, কিন্তু তাই বলে আমি লেখালেখি বাদ দিইনি। এই অন্ধ জীবনেও আমি লিখেছি, যতদিন বেঁচে থাকবো লিখে যাব। জাফর চুপ করতেই নিতু দ্রুত পা ফেলে বেরিয়ে গেল। নিজের ঘরে গিয়ে বিছানার ওপর ধপ করে বসে পড়ল সে। মা এগিয়ে এসে তার সামনে দাঁড়িয়েছেন। নিতু চোখ তুলে তাকিয়ে মিনমিন করে বলল, লোকটার সাথে ছোটবেলায় আমার বিয়ে ঠিক হয়েছিল। এটা বানানো গল্প, তাই না মা? মা আলগোছে নিতুর খুব কাজ ঘেঁষে বসলেন। নিতু আওয়াজে বললেন, দেখ মা, ছেলেটা দেখতে শুনতে খুবই ভালো, টাকা পয়সারও অভাব নেই, বংশও ভালো। শুধু চোখ নেই বলে তুই তাকে ফেলে দিতে পারিস না। শত হোক সে তোর স্বামী, কিন্তু বিয়ের আগে কথাটা গোপন রাখলে কেন? সে যে অন্ধ সেটা বিয়ের আগে জানালে না কেন? জানালে হয়তো তোর খারাপ লাগতো, তাই। বাহ, খারাপ লাগতো, এখন লাগছে না? এখন যে আমার পুরো জীবনটাই। বিদ্রুপ করে হেসে উঠল নিতু। তোমরা কত ভাবো আমার কথা। আমার মন খারাপ হবে বলে বর যে অন্ধ সে কথা বিয়ের আগে জানতে দাওনি। এই ঋণ আমি কি দিয়ে শোধ করব মা? নিতু, আমাদের ভুল বুঝিস না। যা হবার তা তো হয়েই গেছে। অন্ধ হলেও জাফর এখন থেকে তোর স্বামী, তাকে ভালো রাখার দায়িত্ব তোর। এখন তুই যদি এমন পাগলামো করিস তাহলে কিভাবে হবে? তোর কি উচিত না মানুষটার দুঃখ কষ্ট সব ভুলিয়ে দিতে, নিজের সব কিছু বিলিয়ে দেওয়া? নিতু এবার ভীষণ আগ্রহ নিয়ে মায়ের দিকে তাকালো। ইনি তার নিজের মা তো? সেই ছোটবেলা থেকে যাকে মা বলে জেনে এসেছে, সেই অতি পরিচিত প্রিয় মানুষটাই তো। মেয়েদের বিয়ের বয়স হলে মায়েরাও বুঝি বদলে যায়, মায়েরাও বুঝি পর হয়ে যায়। এটাই কি নিয়ম? জাফর কথা দিয়েছে তোর ভাইকে কানাডায় পাঠানো থেকে শুরু করে তার পড়াশোনার যাবতীয় সব খরচ সে বহন করবে। এখন তুই যদি এমন আবল তাবল করিস তাহলে তোর ভাইয়ের ভবিষ্যৎ কি হবে বলতে পারিস? এতক্ষণে সব বুঝতে পারল নিতু। মা বাবা তাহলে তাদের ছেলের ভবিষ্যতের কথা ভেবে তাকে বিসর্জন দিয়েছেন, যাকে বলে এক ঢিলে দুই পাখি মারা। কাঁধের বোঝা নামলো, সেই সাথে ছেলেটার ভবিষ্যৎও হলো। আরেকটি ফায়দাও রয়েছে, নিতুকে বিয়ে দিতে যে পরিমাণ টাকা খরচ হতো সেটাও বেঁচে গেছে। ভাবতে ভাবতে মনে মনে খুব অসহায় হয়ে পড়ল নিতু। পৃথিবীতে কত কত মানুষ, কত হাজারো লক্ষ কোটি মানুষ, তার আপন মানুষের সংখ্যা খুবই কম। একেবারে আপন মানুষ, নিজের মানুষ বলে যাদের জানতো তারা নিজের বাবা মা এবং ছোট ভাইটা। এরাই শেষমেশ কলিজায় আঘাত করে বসলো। এমনটাও হয়। মা নিতুর হাতের ওপর হাত রেখেছিল,
নিতু আলগোছে আস্তে করে নিজের হাতটা ছাড়িয়ে নিল। নিজের মাকে এখন পৃথিবীর আর সব অপরিচিত মানুষদের মতোই মনে হচ্ছে তার। সম্পূর্ণ অপরিচিত বন্ধনহীন একটি মানুষ, যাকে নিতু চেনে না, এর আগে কোনোদিনও দেখেইনি, আজকেই প্রথমবার দেখল। এর আগে সে যাকে মা বলে জানতো, তিনি এমনটা ছিলেন না। তাকে দেখলেই মনে শান্তি লাগতো, মুখে হাসি ফুটে উঠত। এখন তেমনটা মনে হচ্ছে না। নিতু উদাসীনভাবে উঠে এলো। সে যখন জাফরের হাত ধরে চলে যাচ্ছিল, তখন অজান্তেই তার চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। শেষবার সে নিজের বাড়িটার দিকে তাকালো, শেষবার সেই মানুষদের দিকে তাকালো, যারা তাকে এতদিন আদরে আদরে মাথায় তুলে আজ এক আছাড়ে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। নিতু পিছন থেকে তাকিয়ে ঘোলাটে চোখে দেখল মা আনন্দের দাঁত বের করে হাসছেন, বাবার মুখটাও হাসি খুশি। ছোট ভাইটা হাত নেড়ে বিদায় জানাচ্ছে। হায় রে দুনিয়া, হায় রে মানুষ, হায় রে স্বার্থের সম্পর্ক। বাস্তব জীবন বুঝি এতটাই নিষ্ঠুর হয়? এই যে হলো, এই যে নিতু সব সম্পর্ক ছিন্ন করে চিরতরে চলে যাচ্ছে, কই এদের কেউ তো তাতে বিন্দুমাত্র বিচলিত হচ্ছে না, একটুও ভাবছে না, কাঁপছে না। আর কাঁদার তো প্রশ্নই আসে না। এই মিছিমিছি সম্পর্ক কেন গড়ে তোলে মানুষ? কেন আবার লোভে পড়ে ছিন্ন করে দেয়? কেন যে হয়ে যায় অচেনা হুট করে? নিতু চলে গেল, হারিয়ে গেল একটা অচেনা অজানা অন্ধ লোকের হাত ধরে। যাওয়ার বেলায় রেখে গেল দুফোঁটা অশ্রু জল। সেই জলটুকুও একটু পর বিলীন হয়ে যাবে, শুকিয়ে যাবে, হারিয়ে যাবে, মিলিয়ে যাবে চিরতরে। এই যে একটা শহর, এই যে একটা আলোকিত এক শহর, এই শহরে একদিন ছোট্ট চঞ্চল কোমল একটি মেয়ে বাস করত। আজ তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এই শহর ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়েছে। তার ছোট ভাই যাবে স্বপ্নের দেশে, পড়াশোনা করে বড় হবে, হয়তো একদিন মা বাবাকেও সেখানে নিয়ে যাবে। তখন এই শহরটা একদম ফাঁকা হয়ে যাবে। একাকী নিঃসঙ্গ দাঁড়িয়ে থাকতে থাকতে কপালের ওপর হাত উঁচিয়ে দূরে দৃষ্টি রাখবে, কেউ এদিকে আসছে কি? না, কেউ আসছে না। যতদূর চোখ যায় শুধু কালো কালো দীর্ঘশ্বাসের প্রবল ঢেউ, এর বাইরে কিছু নেই। তারপর সে ভাবল, মাতাল অত্যাচারী লোকের চেয়ে অন্ধ লোকের ঘর করা ঢের ভালো, যদি বিয়েটা পাত্রপাত্রী উভয়ের সম্মতিতে হয়। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।